তোমার ওই হিটলার বর বিয়ের আগেই অনুমতি না নেওয়ার জন্য কথা শুনিয়েছে, আর এখন যদি অনুমতি না নেই তাহলে আমাকে আস্ত রাখবে না। নুহা গাল ফুলিয়ে বলল, আসলেই তোমার ভাই একটা হিটলার। তা না হলে দেখো কাউকে এভাবে একটু হাত পোড়ার জন্য রুমের ভিতর বসিয়ে রাখে। নীল মুচকি হেসে নুহার সামনে বসে বলল, জানো বুমনি, আমার ভাইয়া না সবার থেকে আলাদা, অনেক অন্যরকম। আমরা যেমন আমাদের প্রিয় মানুষদের কাছে নিজের মনের কথা শেয়ার করি, কিন্তু তিনি সেটা পারে না। ভাইয়া কিন্তু মা, বড় পাপাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে আর ভালোবাসে, কিন্তু তারপরেও তারা তাকে ভয় পায়। কেন জানো? তারা জেনে গেছে ভাইয়া তাদেরকে এত ভালোবাসে বলেই তাদের একটু কেয়ারলেসে ভাইয়ার সহন্য হয় না। আর আমি, আমার কথা কি বলবো, বলতে পারো ভাইয়া আমাকে নিজের একটা অংশ মনে করে। তুমি ভাইয়ার জীবনে যে কি সেটা আমি তোমাকে বলবো না, সেটা না হয় তুমিই বুঝে নিও। আর হনে একটু নিজের কেয়ার করো, তা না হলে ভাইয়া রেগে গেলে কারো সাধ্য নেই তাকে মানানোর। নুহা এতক্ষণ মনোযোগ দিয়ে নীলের কথা শুনছিল। নিচের থেকে মিসেস চৌধুরীর ডাক শুনতেই নীলাব উঠে বলল, বুমনি বাকি কথা পরে হবে, এখন চল, মা খেতে ডাকছে। দেরি করে গেলে আবার বকা শুনতে হবে। আশু কাচুমাচু করে বলল, আমি নিচে গেলে যদি উনি কিছু বলে? নীল ঠাট্টা করে বলল, তুমি চল আমার সাথে, তোমার উনি কিছু বলবে না। নুহা মুচকি হেসে বলল, ঠিক আছে চল। খাবার টেবিলে সবাই গোল হয়ে বসেছে, শুধু সাইফ আর মিস চৌধুরী নেই। মিসেস চৌধুরী খাবার সবার প্লেটে তুলে দিতে দিতে বলল, দেখ তাদের কাণ্ড, সেই কখন থেকে ডাকছি আর তাদের আসার নামও নেই। আমি আর পারি না তাদের নিয়ে। সাইফ এসে নুহার পাশে চেয়ার টেনে বসে বলল, বাবার সাথে একটা মিটিং এর ধপারে কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেল। মিসেস চৌধুরী অফিসে কাজ করে তো তোদের হয় না এখন বাড়িটাকেও অফিস বানাতে হবে? তোদের বলা যা না বলাই তা। কিছু বলবো না আর আমি? আমার কথা তো শোনাতেই পারি না। মিসেস চৌধুরী নুহার প্লেটে খাবার দিতে নিলেই সাইফ তাকে বাধা দিয়ে বলল, ওর প্লেটে দিও না, ওর হাত পুড়ে গেছে, হাত দিয়ে খেতে পারবে না। মিসেস চৌধুরী উত্তেজিত হয়ে নুহার হাত ধরে বলল, কোনো হাত পুড়েছে? কিভাবে পুড়েছে? আমি একটু বাসায় ছিলাম না, তার মধ্যেই অঘটন বাঁধিয়ে ফেললে। নুহাফ মা, আমি ঠিক আছি, বেশি পুড়েনি, ওই একটু লেগেছে, মলম লাগিয়েছি, ঠিক হয়ে যাবে। প্লিজ মা, তুমি আর বকো না, এমনি অনেক বকা খেয়েছি। কাঁদো কাঁদো ফেস করে। মিসেস চৌধুরী নুহার মাথায় হাত বুলিয়ে বলল, একটু সাবধানে কাজ করবে তো, তোমার কিছু হলে আমাদেরও তো কষ্ট হয় বল, আর একজনের তো মনে হয় কলিজায় গিয়ে বিধে। মিসেস চৌধুরী কথা শুনে সাইফ কাশতে লাগল, আর এদিকে সবাই মিটমিট করে হাসছে। সবাই খাবার খাচ্ছে, এদিকে নুহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ওর জন্য নিজের প্লেটে খাবার নিতে নিলেই সাইফ খাবারের প্লেট সরিয়ে ওর দিকে রাগী চোখে তাকায়। তাতেই নুহা দমে যায়, কিছু বলার আর সাহস পায় না। নুহা মনে মনে সাইফকে গালাগাল করতে করতে বলল, জানি তো, সব আমায় না খাইয়ে শাস্তি দেবার ধান্দা। খেতেই যখন দিবে না তাহলে এখানে শরপিসের মতো বসিয়ে রেখেছে কেন? হুহ ঢং, কত কত দর্দ আমার জন্য, আমার হাত পুড়ে গেছে, আমি হাত দিয়ে খেতে পারবো না। বোঝটা বজ্জাত, আমি কি বাম হাত দিয়ে খাই নাকি? বেশি দরদ দেখাতে গিয়ে ভুলেই গেছে আমার কোনো হাত পুড়েছে। সাইফ খাবার তুলে নুহার মুখের সামনে ধরে বলল, হকর। নুহা তড়িঘড়ি মাথা তুলে অবাক হয়ে সাইফের দিকে চোখ বড় বড় করে হা করে তাকিয়ে রইল। সাইফ নুহাকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজের হাতের খাবার নুহার মুখে পুড়ে দেয়। নুহা খাবার মুখে নিয়ে একবার সবার দিকে চোখ বুলিয়ে মাথা নিচু করে রাখল। সবাই যে মুচকি মুচকি হাসছে তা আর বুঝতে বাকি রইল না নুহার। সবাই চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর মিসেস চৌধুরী মিক্স চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ছেলের থেকে কিছু শেখো। মিস চৌধুরী অবাক হয়ে বলল, কি শিখব ছেলের থেকে? মিসেস চৌধুরী রাগ দেখিয়ে বলল, কি শিখবে মানে? বহুত কিছু শেখার আছে তোমার ছেলের কাছ থেকে। আরে বলবে তো কি শিখব? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? তুমি তো শুধু তোমার পেটের চিন্তা কর। আমার ছেলে, তার বউয়ের বাম হাত পুড়ে গেছে, তারপরেও কত আদর করে খাইয়ে দিচ্ছে। আর তুমি তো কখনো আমার ডান হাত পুড়লেও খাইয়ে দাওনি। গাল ফুলিয়ে। মিসেস চৌধুরী এমন কথা শুনে নীল আর আশু মুখ টিপে হাসতে লাগল।
মিস চৌধুরী নিজের বউয়ের মুখে এমন বাচ্চামো অভিযোগ শুনে নল ফিয়ল করে তার দিকে তাকিয়ে রয়েছে। সাইফ এমন ভাব করছে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। আর নুহা সে তো পারছে না এখান থেকে উঠে দৌড়ে চলে যেতে। নুহা মাথা নিচু করে মনে মনে বলছে, আল্লাহ দড়ি ফালাও, আমি উইঠা যাই। একাকিত্ব সব সময় মানুষকে কুরে কুরে খায়। যখন একাকিত্ব চলে আসে তখনই আমরা আমাদের কাছের মানুষের গুরুত্বটা বুঝতে পারি। একাকিত্ব আমাদেরকে বুঝিয়ে দেয় ওই মানুষগুলো আমার জন্য কি ছিল, কতটা জুড়ে ছিল। চেয়ারের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে বেডের সামনে ছোট একটা ফিল্মিলিফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে আসফিয়া। অনেক বছর আগে যখন সব ছবি পুড়িয়ে নষ্ট করে ফেলেছিল তখন কিভাবে যেন ছবিটা বাদ পড়ে যায়। পরে যখন ছবিটা খুঁজে পায় তখন কি মনে করে যেন ছবিটা নষ্ট না করে নিজের কাবাডের এক কোণে ফেলে রাখে। বিশাল এই বাড়িতে একা একা থাকতে থাকতে এই কয়দিনেই হাঁপিয়ে উঠেছে আসফিয়া। সব সময় কেমন একটা শূন্যতা অনুভব করে। বারবার চোখের সামনে আশু আর নুহার মুখ ভেসে উঠে। মন বলে সে তার দুই মেয়েকে মিস করছে, বড্ড মিস করছে। কিন্তু মস্তিষ্ক বলে না, তুই শুধু আশুকে মিস করছিস। নুহার জন্য তোর মনে কোনো জায়গা নেই। ওর জন্য তোর মনে আছে শুধু ঘৃণা। এই ছাড়া কিছু নেই। মন আর মস্তিষ্ক এর কথায় আসফিয়া দোটানায় পড়ে গেছে। কে যে ঠিক বলছে আর কে যে ভুল আদৌ সে বুঝতে পারছে না। সকাল থেকেই নুহার মনটা ভালো না। বারবার তার মায়ের কথা মনে পড়ছে। মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছা জাগছে। ও জানে ওর ইচ্ছে কখনো পূরণ হবে না। তারপরেও ভাবতে দোষ কি, নুহার ইচ্ছে করছে ছুটে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরতে, তার কোলে মাথা রেখে তার সাথে গল্প করতে। কিছুক্ষণের জন্য নুহা তার মাকে নিয়ে ছোটবেলার সেই সুন্দর মুহূর্তগুলোর কল্পনায় চলে গেল। তাতেই তার ঠোঁটে কোণে চলে আসলো এক চিলতে হাসি। হঠাৎ তার মায়ের অবহেলা, অপমানের কথা মনে পড়তেই হাসিটুকু উধাও হয়ে গেল। নিজের বিয়ের দিনের কথা মনে পড়তেই মনের মাঝে চলে আসলো মায়ের জন্য অভিমান, অভিযোগ। কখনো কি এই অভিমান, অভিযোগ শেষ হবে কিনা তা তার জানা নেই। মিসেস চৌধুরী বেডে বসে ইসলামিক বই পড়ছে। অবসর সময়ে ইসলামিক বই পড়তে তার ভীষণ ভালো লাগে। নুহা এসে মিসেস চৌধুরীর রুমের দরজায় নক করে বলল, মা আসব? মিসেস চৌধুরী বইটা বন্ধ করে ঠিক করে বসে বলল, না, বাহিরে দাঁড়িয়ে থাকো। নুহা মুচকি হেসে ভিতরে প্রবেশ করে মিসেস চৌধুরীর পাশে বসে বলল, কি করছিলে? ডিস্টার্ব করলাম না তো? দিন দিন বড্ড ফাজিল হচ্ছ। কানের নিচে দুটো দিলে ঠিক হয়ে যাবে। আরে রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম। এই তো বই পড়ছিলাম। ও। নুহা আর কিছু না বলে মাথা নিচু করে চুপ করে বসে রইল। মিসেস চৌধুরী কিছুক্ষণ নুহার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ, চেহারা এমন দেখা যাচ্ছে কেন? নুহা মাথা তুলে মিসেস চৌধুরীর মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুদিনের মধ্যেই যে এই মানুষটা নুহাকে এত আপন করে নিবে তা নুহা ভাবতেও পারেনি। ওর একটু কিছু হলেই মানুষটা অস্থির হয়ে যায়। চেহারায় চলে আসে নানান চিন্তার ভাঁজ। নুহাকে কিছু বলতে না দেখে মিসেস চৌধুরী আবার বললেন, কি হয়েছে, কিছু বলছো না কেন? নুহা করুণ চোখে তাকিয়ে বলল, মা, আমি একটু তোমার কোলে মাথা রেখে শুই। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? মিসেস চৌধুরী ইশারায় হডায় বলতেই নুহা মিসেস চৌধুরীর কোলে শুয়ে পড়ল। তিনিও পরম মমতায় নুহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। দেখতে দেখতে চোখের পলকে বিয়ের 2 মাস কিভাবে যে অতিবাহিত হয়ে গেল তা 4 জনের একজনেও বুঝতে পারল না। এই 2 মাসে নুহা আর সাইফ এর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও আশু আর নীলের সম্পর্কে কোনো পরিবর্তন নেই। তারা সারাদিন শুধু টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকে। আশু জন্ধ নীল এর মনে কি চলছে তা কেউ জানে না। সে তার ফিলিংস আদৌ বুঝতে পেরেছে কি না সেই ভালো জানে। নুহা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কলেজে যাবার জন্য। সাইফ ওয়াশরুম থেকে বের হয়ে নুহাকে রেডি হতে দেখে বলল, আজ কি কোনো বিশেষ ক্লাস আছে? নুহা আয়নায় মদ দেই সাইফকে এক পলক দেখে বলল, না, নেই। তাহলে আজ আর কলেজে যেতে হবে না। নুহা সাইফ এর দিকে তাকিয়ে বলল, কেন? সাইফের সোজাসাপটা ওর। আমি বলেছি তাই। আপনি বললেই কি আমার ক্লাস বন্ধ করতে হবে নাকি? আর কারণ ছাড়া কেনই বা ক্লাস বন্ধ করব? সাইফ কোনো কথা না বলে কাবার থেকে একটা প্যাকেট বের করে নুহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা আশু আর নীলকে দিও, আমাদের তরফ থেকে। আমাকে দিচ্ছেন কেন? আপনি দিলে বেশি ভালো হতো না? কেন, তুমি আর আমি কি আলাদা নাকি?
সাইফের এমন প্রশ্নে নুহা চমকে গিয়ে সাইফের দিকে তাকাল। তার দিকে সাইফের শীতল চোখে তাকানো দেখে সাথে সাথে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, হঠাৎ গিফট কেন দিচ্ছেন ওদের? বিয়ের পর তো সেভাবে কাউকে কিছু দেইনি, তাই ভাবলাম ওদের টম অ্যান্ড জেরি বিবাহ লাইফের যখন 2 মাস পূর্ব হয়েছে সেই উপলক্ষেই কিছু দেই। নুহা অবাক হয়ে বলল, কি, আমাদের বিয়ের 2 মাস পূর্ণ হয়ে গেছে? আমি ভাবতেও পারছিলা। এই 2 মাস কি করে আমি আপনার মতো একটা হিটলার, বজ্জাত, খবিশ তাওরার সাথে কাটিয়ে দিলাম? কংগ্রেস নুহু, তোকে তো নোবেল ছুঁড়ে মারা দরকার। সাইফ হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নুহার দিকে। নুহা একবারে গড়গড় করে কথাগুলো বলা শেষ করতেই সাইফ গম্ভীর গলায় বলল, তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি বলছ? সাইফের এমন গম্ভীর কথা শুনে নুহা কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। কিচেনে গিয়ে ঢকঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে নিজেকে গালাগাল করতে লাগল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে অঝরে কান্না করছে নুহা। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। কি করে ও এমন একটা কাজ করতে পারল? যেই মানুষটা সবটা দিয়ে ওকে আগলে রাখছে সেই মানুষটাকে কিভাবে কষ্ট দিতে পারল ও? নুহা চিৎকার করে কান্না করতে করতে বলল, কি করে পারলাম আমি তাকে কষ্ট দিয়ে কথা বলতে? এতটা স্বার্থপর আমি কি করে হলাম? কিভাবে কোনো মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াব? কথাগুলো বলে আবার চিৎকার করে কান্না করতে লাগল নুহা। ফ্ল্যাশব্যাক। বিকেলে সাইফ, নুহা, আশু, নীল মিলে ঘুরতে বের হয়েছে। আশু তো ঘুরতে এসে ফরিং এর মতো ছোটাছুটি করছে। আশুকে এমন তিরিং বিরিং করতে দেখে নীল আশুর হাত ধরে এক পাশে টেনে নিয়ে গিয়ে বলল, সমস্যা কি তোমার? এমন ব্যাং এর মতো লাফাচ্ছ কেন? আশু নীলের কথায় কোনো ওর না দিয়ে উল্টো নীলের হাত ধরে ঝাঁকিয়ে বলল, ওই দেখুন ঝালমুড়ি। প্লিজ 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 আমাকে ঝালমুড়ি কিনে দিন, আর সাথে 2টো হাওয়াই মিঠাই। ভাইয়ারা তো সামনে চলে গেছে, তা না হলে ভাইয়াকেই বলতাম। ঠোঁট উল্টিয়ে আশুর এই বাচ্চামো কাহিনী দেখে নীল রিয়েক্ট করতেই ভুলে গেল। নীল আশুকে বকবে না কি ওর এই বাচ্চামো দেখে হাসবে তা ভাবতে লাগল। সবাই মিলে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা নেমে এলো। নুহা আর সাইফ হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে গিয়েছিল। বাড়ি ফেরার জন্য নীল ফোন করতেই সাইফ জানায় ওরা যেখানে আছে সেখানেই যেন থাকে। ওরা ফিরে আসছ। আশু আর নীল রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। আশু এদিক সেদিক তাকিয়ে আশেপাশের পরিবেশটা দেখছে। নুহা আর সাইফ টুকটাক কথা বলতে বলতে আশুদের অনেকটা সামনে এসে পড়েছে। হঠাৎ নুহা চিৎকার দিয়ে বলল, আশু! মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল কারোর মাথায় কিছু ঢুকছে না। নুহা আশুকে ধরে কান্না করছে। মনে হচ্ছে আঘাত আশুর না নুহার শরীরেই লেগেছে। নুহা আর সাইফ যখন আশুদের অনেকটা সামনে চলে এসেছিল তখনই ফুল স্পিডে একটা বাইক নুহাদের পাশ কেটে এসে আশুর সামনে দিয়ে যাওয়ার সময় আশুর হাতে নাইফ দিয়ে আঘাত করে চলে গেল। যেতে যেতে একটা মোড়ানো কাগজ ওদের দিকে ছুঁড়ে ফেলে গেল। আশু হাত ধরে আহ শব্দ করতেই নুহা চিৎকার করে আশুর নাম নিয়ে দৌড়ে চলে আসলো আশুর কাছে। আশুর হাত দিয়ে গড়গড় রক্ত বের হচ্ছে। নীল তাড়াতাড়ি রুমাল বের করে আশুর হাত বেঁধে দিল, কিন্তু তাতে কোনো কাজ হল না। রক্ততে রুমাল ভিজে চুপচুপা হয়ে গেল। নুহা আশুর হাতে আঘাত দেখে পাগলের মতো করছে। নুহাকে কেউ সামলাতে পারছে না। আশু নিজের হাত এমন তাজা রক্তে চুপচুপ করতে দেখে তার মাথা ঘুরতে লাগল। মুহূর্তের মধ্যে সব অন্ধকার দেখতে লাগল। আশু সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার আগেই নীল আশুকে ধরে ফেল। এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির দিকে পা বাড়াল। নুহাও সেদিকে ছুটল। সাইফ সেদিকে পা বাড়াতে গিয়ে আশেপাশে চোখ বুলাল, কেননা সাইফ তখন স্পষ্ট দেখেছে বাইকের থেকে কিছু একটা তারা এদিকে ছুঁড়ে মেরেছিল। আশেপাশে চোখ বুলাতেই একটা মোড়ানো কাগজ দেখতে পেল। কাগজটা তুলে নিয়ে সে সামনের দিকে পা বাড়াল। কিছুক্ষণ হল আশুর জ্ঞান ফিরেছে। আশু হাসপাতালের বেডে হেলান দিয়ে শুয়ে রয়েছে। পাশে নুহা নাক টেনে কান্না করে যাচ্ছে। পাশেই সাইফ আর নীল দাঁড়িয়ে আছে। তাদের মুখে রয়েছে চিন্তার ছাপ। আশু নুহার হাত ধরে বলল, আপি, এভাবে কান্না কেন করছো বল? দেখ আমি ঠিক আছি। আর ও তো বলেছে কিছুদিনের মধ্যেই হাত ঠিক হয়ে যাবে। তাহলে এমন কান্না কেন করছো তুমি? নুহা চোখ মুছে ধরা গলায় বলল, বেশি কথা কম বল। দেখেছিস হাতে কতখানি চোট লেগেছে। আবার বলে ঠিক আছি। আমি বুঝতে পারছি না কেন ওই লোকগুলো এমন করল।
তুই কি ক্ষতি করেছিলি তা দেও। সাইফ পকেট থেকে কাগজটা বের করে বলল। তা তো এটা পড়লেই জানা যাবে। নীল অবাক হয়ে বলল, মানে? সাইফুই লোকগুলো পিচ্চিকে আঘাত করার পর এই কাগজটা ওর দিকে ছুঁড়ে মেরেছিল। তা আসার সময় আমি নিয়ে এসেছিলাম। নুহা কাপা কাপা গলায় বলল। কি লিখা আছে কাগজে? নীল সাইফের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করল। কাগজটাতে লাল কালি দিয়ে লিখা, ভালোই তো আছিস আমাকে কষ্টে রেখে। তুই কি ভেবেছিস আমার ভাইকে আমার কাছ থেকে সরিয়ে নিজে স্বামী সংসার নিয়ে সুখে থাকবি? তা তো আমি হতে দিব না। তুই আমার ভাইকে সরিয়েছিস, আমি না হয় তোর বোনকে সরালাম। ভাববি না নিশানা মিস হয়েছে। আজ এইটুকু ট্রেলার ছিল, পুরো শো না হয় পরেই দেখিস। আমাকে চিনতে পেরেছিস তো? কাগজের লেখাটুকু পরে নীল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। কাজটা যে কার হতে পারে কারো আর বুঝতে বাকি নেই। নুহার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আশু কিছুক্ষণ থমেরে বসে থেকে ডুকরে কান্না করতে লাগল। সাইফ আশুর মাথায় হাত রেখে আশুকে সান্ত্বনা দিয়ে বলল, পিচ্ছি এভাবে কান্না করছিস কেন? আমি আছি তো। আমি থাকতে কারো সাধ্য নেই আমার পিচ্ছি বোনটাকে কেউ কিছু করবে। আজকের জন্দসরি সামনে থেকেও কিছু করতে পারলাম না। পারলে এই অপরাধী ভাইটাকে ক্ষমা করে দিস। নুহা কাপা কাপা গলায় বলল, মামামাকে ছেড়ে দিদিন। নুহার কথা শুনে সবাই অবাক হয়ে নুহার দিকে তাকাল। আশু আপি তুমি এগুলো কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নীল বুমনি তুমি কি বলছো একবার ভেবে দেখেছ? সাইফ সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে আর কোনো সমস্যা হবে না। নুহা চেঁচিয়ে বলল, আপনিই তো পুরো সমস্যা। নতুন করে আর কোনো সমস্যা কি হবে? কে বলেছিল আমাদের জীবনে আসতে? মামা আমাকে পাচার করে দিতে চেয়েছিল, দিত। কে বলছিল আপনাকে তখন মহান হয়ে আমাকে বাঁচাতে, আমার জন্য দয়া দেখাতে? আমার জন্য আজ আশুর এই অবস্থা। দুদিন পরে আপনাদেরও ক্ষতি হবে, তাও আমার জন্য। সেদিন যদি আপনারা আমাদেরকে ওইভাবে বিয়ে না করতেন তাহলে এই দিন আসত না। আমি ভালো না থাকলেও আমার বোনটা তো ভালো থাকত, আর আপনারাও ভালো থাকতেন। আপনি প্লিজ মামাকে ছেড়ে দিন। আমি চাই না কোনো ঝামেলা, প্লিজ। কথাগুলো বলে নুহা আবার কান্না করতে লাগল। নুহা উল্টাপাল্টা কি বলছে তা নুহাও জানে না। তার মাথায় যা আসছে তাই বলে যাচ্ছে। আশুস তোমরা অনেকেই কালকে আমাকে দোষ দিয়েছ, বকেছ। আমি না হয় একটু তিরিং বিরিং বেশিই করি, কিন্তু এখানে আমার দোষ কোথায়? সাইফের পুরো চেহারা লাল হয়ে রয়েছে। সাইফ কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলেই কেবিনের বাহিরে চলে গেল। আশু আর নীল অবাক হয়ে তাকিয়ে আছে নুহার দিকে। কারো মুখেই কোনো কথা নেই। নুহা কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেল। বাড়িতে এসে নুহা কারো সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। জ্ঞান ফেরার পরে সাইফকে দেখেনি নুহা। এমনকি তাদের সাথে বাড়িতেও আসেনি সাইফ। তখন নুহা ভয় রাগের মাথায় সাইফকে ওই সব কথা বললেও এখন নিজের কাছেই খারাপ লাগছে। মনের মাঝে অপরাধ বোধ কাজ করছে। নুহার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে ওয়াশরুমের দিকে পা বাড়াল। অনেক সময় আমরা রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কিছুই বলে থাকি। তখন আমরা কি বলছি বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারি আসলে আমাদের এই কথাগুলো বলা ঠিক হয়নি। আর আমাদের ওই কথার আঘাতে যে কারো হৃদয় রক্তক্ষরণ হতে থাকে তা তখন না বুঝলেও পরে বুঝতে পারি। তখন যতই সরি বলি না কেন তাদের মনে যে দাগ লেগেছে তা কি সহজেই মোছা যাবে? বর্তমান ড্রিং রুমের সোফায় বসে একের পর এক মদের গ্লাস খালি করছে একজন। নাহিদ ভয়ে ভয়ে বলল, স্যার অনেক তো ড্রিঙ্কস করলের, আর করলে তো নিজেকে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, এবার তো রাখুন। লোকটি মাতাল গলায় বলল, আজ তো আমি নিজেকে কন্ট্রোলে রাখতে চাচ্ছি না নাহিদ। আজ আমি খুশি, ভীষণ খুশি। আচ্ছা নাহিদ একটা কথা বলো তো, আমার সবাইকে কষ্ট পেতে দেখলে এত খুশি কেন লাগে? তোমারও কি আমার মতো অন্যের কষ্ট দেখলে খুশি লাগে? নাহিদ বিড়বিড় করে বলল, আমি কি তোর মতো আধ পাগল সাইকো নাকি যে অন্যের কষ্ট দেখলে খুশি লাগবে? লোকটা নিভু নিভু চোখে নাহিদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার মতো অন্যের কষ্ট দেখো শান্তি পাও, তাই না? নাহিদ মদের বোতলগুলো অন্য জায়গায় সরিয়ে বলল, স্যার আপনার নেশা ধরে গেছে, আর খেতে হবে না, এবার রেখে দিন।
হোক নেশা। আমিও তো চাই তার নেশায় ডুব দিতে। কিন্তু পারি না। আমি চাই। আর কিছু বলার আগেই লোকটা চোখ বুজে নিল। ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতেই নাহিদ বলল, মর তুই। এই নেশায় ডুইবা মর। কোনো সাধে যে তোর চাকরি আমি নিছিলাম। দাঁড়া তুই খালি বিয়াডা কইরা লই। তারপরে তোর এই চাকরিরে আমি লাথি মায়েরা চইলা যামু। বড়লোক হওয়ানের শখ আমার মিটটা গেছে। আগেই ভালো ছিলাম, সারাদিন কাজ কইরা চাইডা ডাল ভাত খাইয়া তো নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম। তারপরেও তো তোর এই গোলামি করতে হইত না। আল্লাহি আমারে আমার লোভের ফল হারে হারে পাওয়াইয়া দিতাছে। তবা করলাম, মনের মতো কাউরে পাইলেই আমি ফুরুত হমু। তখন তোর এই চাকরিরে সালাম। নাহিদ এতিম একজন ছেলে। ছোটবেলায় বাবা মা মারা যাবার পর চাচার কাছেই বড় হয়েছে। পড়ালেখা কোনো রকম একটু করেছে।